খালেদা জিয়াকে লন্ডন নিতে এখনও এয়ার অ্যাম্বুলেন্স আনার গ্রিন সিগন্যাল দেয়নি চিকিৎসকরা। দেশি বিদেশি ডাক্তারদের পরামর্শে চলছে চিকিৎসা। আজও হাসপাতালে ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল টিম ওনার ফিটনেসটা কনফার্ম করার পরে আমরা এয়ার অ্যাম্বুলেন্স, কাতার এয়ার অ্যাম্বুলেন্সকে আমরা বলবো আসার জন্য। এরপরে আমরা রওনা দেব লন্ডনের উদ্দেশ্যে। অভিযোগহীন আদর্শ নির্বাচন করতে চায় সরকার। রংপুরে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই গুরুত্বপূর্ণ। আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। জামায়াত ইসলামী সহ সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি আদায় লক্ষ্য। রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। একই পরিবারের ৭ সদস্য সহ দগ্ধ ৮। নারায়ণগঞ্জে ৪ জন অগ্নিদগ্ধ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খালেদা জিয়াকে বিদেশে নিতে এখনও এয়ার অ্যাম্বুলেন্স আনার নির্দেশনা দেয়নি চিকিৎসকরা। রোববারও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। নির্দেশনা পাওয়ার পরপরই কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ নেবে বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। ১৩ দিন ধরে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার ২ দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। সরকারের পক্ষ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স তারা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওইটাকে আমরা অ্যাভেল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে কখন নাগাদ ব্রিফিং শুরু হতে পারে? প্রথম বিষয় হচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যে ব্রিফিং শুরু হবে, সেটি একটু আগেই জানানো হলো। শাহরুল কবির খান তিনি এই গণমাধ্যমের বিষয়গুলো সমন্বয় করে থাকেন বিএনপির তরফ থেকে। একটু আগে তিনি এসেছিলেন, ঠিক এই পেছনের এই ডায়াস্টেজে তিনি এই মুহূর্তে দাঁড়িয়েও রয়েছেন। বলছিলেন যে ডাক্তার জাহিদ কিছুক্ষণের মধ্যে বের হবেন। যেটি হয়েছে যে 3টার সময় ব্রিফিংটি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি যে জুবাইদুর রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছেন। তার ফলে যেটি হয়েছে ব্রিফিংয়ের যে সময় সেটি খানিকটা পিছিয়ে গিয়েছে। অর্থাৎ ডাক্তার জুবাইদুর রহমান তিনি ভেতরে রয়েছেন এই মুহূর্তে তার শাশুড়ির কাছে। তিনি হয়তো চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং তারপরে গিয়ে ডাক্তার জাহিদ সেখান থেকে বেরিয়ে এসে আনুষ্ঠানিকভাবে সেই স্বাস্থ্যের যে আপডেট সেটি এই গণমাধ্যম কর্মী যারা এখানে অবস্থান করছেন বা অপেক্ষা করছেন তাদেরকে তিনি অবহিত করবেন। একটু আগে পেছন থেকে আওয়াজ দেওয়া হলো যে তিনি আসছেন, অর্থাৎ ডাক্তার জাহিদ এসে আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমরা দেখতেও পাচ্ছি যে ক্যামেরাগুলোর পেছন থেকে ডাক্তার জাহিদ এর মধ্যে হাসপাতালের বাইরে তিনি বেরোচ্ছেন। অর্থাৎ আমরা এই মুহূর্তে আসলে দেবাশিস আপনাকে সেই ব্রিফিংয়েই সরাসরি নিয়ে যেতে চাই। তখনই কেবলমাত্র সবশেষ যে অবস্থা তার স্বাস্থ্যের, একই সঙ্গে বিদেশ যাওয়ার যে নানান রকম অনিশ্চয়তা, সেই সমস্ত রকমের প্রশ্ন, যে প্রশ্নগুলো সবার মাথায় ঘুরছে আসলে, সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমরা এই ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেবাশিস জানতে পারবো। ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যুক্ত হবার জন্য। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু নয়, ডাক্তারদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার বিষয়ে তিনি বলেন, দ্রুতই তিনি দেশে ফিরবেন, সবকিছু প্রস্তুত করা হচ্ছে, যে কোনো সময়ে ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই। দেশে ফিরে তারেক রহমানই নির্বাচনে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন আমির খসরু। তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।
যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপি নেতাকর্মীদের কাম্য, এটাই বাংলাদেশের মানুষের কাম্য। সেই জায়গাটাই বিএনপি নেতাকর্মীরা পিছিয়ে থাকবে কেন? নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে, যা নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মত বিনিময়ে সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকেই গণ্ডগোল করার চেষ্টা করতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। মত বিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম, কিন্তু ওনার এয়ার অ্যাম্বুলেন্স এর আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেই জন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং আমরা মনে করি, আমরা সবাই, দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়, চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা, সকল ধর্মের, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায়। কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে, কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও। আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ, তা ভাবার কোনো কারণ নেই। আমি সব সময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সব সময় বলেছি, আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, এখানে উনি আছেন, এখানে
ডাক্তার এজেড সালেহ আছেন, ডাক্তার মাসুম কামাল আছেন এবং ডাক্তার জিয়াউল হক আছেন, ডাক্তার জাফর ইকবাল আছেন এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন এবং এর বাইরেও ডাক্তার সিজান অর্থাৎ লুৎফুল আজিজ উনিও আছেন, প্রফেসর একিউএম মহসিন, প্রফেসর ডাক্তার শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী এবং ডাক্তার প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমদ, এনারা বাংলাদেশ থেকে আছেন। এর বাইরেও সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোল্ডস্টোন, এই তিনজন লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং প্রফেসর ডক্টর রিচার্ড, উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ আপনার কিংস কলেজের উনি প্রফেসর, উনি আছেন। শাকিল ফরিদ পেপওয়ার্থ ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে কার্ডিওলজি সেন্টার সেইটার সাথে জড়িত আছে এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট, যিনি ভ্যালভুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন, উনি এটার সাথে সম্পৃক্ত আছেন এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রাও, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জর্জিস, এনারা কিন্তু ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন। কাজেই সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডাক্তার জুবাইদা রহমান, উনি আগে লন্ডনে ছিলেন, গতকালকে উনি এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দ আশামেলা রহমান এবং শামীম ইস্কান্দার সাহেব সহ পরিবারের সদস্যরাও এই মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে। কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না, কিন্তু কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শুট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সেই জন্যই ওনাকে চিকিৎসার জন্যই এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না, সবাই সহযোগিতা করছেন। সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক আবেগপ্রবণ
আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। সেজন্য আমরা আপনাদের কাছে, যারা একটু মনে কষ্ট পাচ্ছেন, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনাদের সহযোগিতা চাই। সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে ওনার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। উনি কেমন আছেন আর আপনাদের লন্ডন যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত, এই দুটো একটু যদি বলেন। আপনি দয়া করে আমার বক্তব্য পুরোটা আবার রিওয়াইন্ড করে শুনবেন, সেখানে আমার বক্তব্য সব উত্তর আছে, দয়া করে কাইন্ডলি শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা এত নির্বাচন করে পাগল হয়ে গিয়েছেন তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন, কারণ তারা বুঝতে পারছেন জনগণ তাদের লাল কার্ড দেখাবে। সিলেটে সমমনা ইসলামী আর্ট দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে এ কথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হয় সমাবেশটি। জামায়াতের আমির আরও বলেন, যারা প্রশাসনিক কুঁর মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের বলবো, সেই সূর্য দেশে উঠবে না। সমাবেশে সকাল থেকেই বিভিন্ন বিভাগের জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তাদের বয়কট করবে জনগণ। এদিকে খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, গণভোটে যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করবে তাদের জনতা প্রত্যাখ্যান করবে। আজকের কর্মসূচির মধ্যে দিয়েই শেষ হলো সমমনা আট দলের বিভাগীয় সমাবেশের কার্যক্রম। দেশে বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজ চলছে, এমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রামের একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে একথা জানান তিনি। বলেন, গত 4 ডিসেম্বর উপদেষ্টা পরিষদে বাণিজ্যিক আদালতের অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কিছু সংযোজন বিয়োজনের পর দ্রুত এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দূর হবে বলেও আশা প্রকাশ করেন সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য রাখেন। পরে অস্ট্রেলিয়া ও ইউএনডিপির মধ্যে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার সহায়তা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়। Unequivocal commitment to restoring judicial independence in its fullest meaning and strengthening public trust in the justice system. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের 2025-2026 শিক্ষাবর্ষের এক আসনের বিপরীতে লড়াই করেছেন 32 জনের বেশি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে এসে ঢাবির ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ নেই। পোষ্য কোটা ইস্যুতে তিনি বলেন, আদালত যে সিদ্ধান্ত দেবে তাই প্রতিপালন করবে কর্তৃপক্ষ। সদ্য কলেজের পাঠ চুকিয়ে আসা হাজারো শিক্ষার্থীদের এই লড়াই কেবল স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসনের জন্য। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখায় 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। 11টায় শুরু হয় পরীক্ষা। বাইরে তখন সন্তানের জন্য দোয়া, মানসিক সমর্থন আর উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকেরাও। 1.5 ঘন্টার ভাগ্য নির্ধারণী এই পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। প্রশ্ন নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া। পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। নেগেটিভ মার্ক যদি বেশি না পড়ে আমি যতটুকু তাকাইছি সঠিক হবে। এমসিকিউ মোটামুটি হয়েছে আর রিটেন একদম ইজি আসছে, পানির মতো ইংলিশ, বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দাবি করেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ ছিল না। পোষ্য কোঠা নিয়েও কথা বলেন তিনি। এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে। এই পুরো সময়টুক এটার পেছনে কাজ করেছি, কনসালটেশন, ডকুমেন্টেশন, আমাদের আইনি প্রক্রিয়ার জন্য যে আইন যে টিম নিয়োগ করা থেকে আরম্ভ করে পুরো প্রস্তুতিটুকু আমরা নিয়েছি এবং আমরা এখন জবাব দেওয়ার জন্য প্রস্তুত। শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি এবার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ঢাবির ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা। 1050টি সীমিত আসনের বিপরীতে আবেদন করেন 34,062 জন ভর্তিচ্ছুক। সেই হিসেবে প্রতি আসনে লড়েছেন 32 জনের বেশি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে রক্ষা করা সম্ভব নয়, প্রয়োজন নিয়মিত দেশি বিদেশি কার্যকর বিনিয়োগ, এমনটাই বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নাটোরের সুগার মিল পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব না। চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনার জন্য সকল চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। এছাড়া উপদেষ্টা জানান, শিগগিরই দীর্ঘদিন ধরে অবহেলিত নাটোরের উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার কথা। এর আগে সুগার মিলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা। শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। রাজধানীর আগারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 7 জন সহ মোট 8 জন দগ্ধ হয়েছে। একই দিন নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও সরকারি স্টাফ কোয়ার্টারের টিন শেড বাসায় ঘুমিয়েছিলেন মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার পরিবার। সকালে তার স্ত্রী আনেজা বেগম রান্নাঘরে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। এতে তিনি সহ আহত হয়েছেন ছেলে সাকিব, আসিফের অন্তঃসত্ত্বা স্ত্রী মনিরা এবং তাদের নাতনি ইভা ও ঈশা। দগ্ধ হয়েছেন কলোনিতে বাস করা আরও একজন। লাস্টে সব আগুন ধরে গেছে, তখন আমরা ঘুম থেকে উঠে পড়ছি, উঠে দেখেই পুরো ঘর একদম আগুন হয়ে গেছে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। সেখানে স্থান সংকুলন না হওয়ায় একজন ছাড়া বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পাক করতে যাওয়ার পরে ওই ম্যাচ মারার সাথে সাথে এটা ফায়ার করে এবং ঘর সব উড়ে নিয়ে যায়। অবস্থা খারাপ। আগুনে দগ্ধ জলিল মিয়ার ছেলে আসিফ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাদের টিনশেড বাসায় গ্যাস লিকেজ হচ্ছিল। এ নিয়ে বাসার মালিককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। তারা ওনারা অনেকবার বলছে গ্যাস আসছে না, গ্যাসের সমস্যা। উনি বলে যে আমার বাসা ওইরকম কি গ্যাসের সমস্যা। হ্যাঁ, তো উনি যদি এসে দেখতো যে কি সমস্যা ঠিক করতো, তাহলে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটতো না। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে তাদেরও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থাই গুরুতর, যার মধ্যে আলাউদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আগারগাঁওর ঘটনায় আহত একজনের অবস্থাও গুরুতর। বাবা যে আছেন আলাউদ্দিন সাহেব, ওনার শ্বাসনালী আসলে পুড়ে গেছেন এবং ওনাকে আমরা শ্বাসনালী পুড়ে গেছেন সেই অবস্থায় আমরা সেইভাবেই ট্রিটমেন্ট করছি এবং অন্য বাকি যে 3 জন আছে ওনাদেরকে আমরা সাসপেক্টেড ধরে আমরা চিকিৎসা করছি। সাম্প্রতিক সময়ে চুলা জ্বালাতে গিয়ে বা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতের অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের 30টি দোকান। ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকার সমীর কর মার্কেটে হয় এই ঘটনা। স্থানীয়রা জানায়, হোশিয়ারি ও নিটিংয়ের দোকানে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি তারা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।